সার্ফেক্সেল প্রেজেন্স দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। দীর্ঘ এক মাসের লড়াই শেষে বিশ্বকাপ এখন পৌঁছে গেছে একেবারে শেষ প্রান্তে। বাকি মাত্র দুটি ম্যাচ। আজ রাতে তৃতীয় স্থান নির্ধারণী লড়াই, আর আগামীকাল বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল। সেমিফাইনালে হারের হতাশা পেছনে ফেলে আজকে মুখোমুখি হবে মাইটি ফ্রান্স এবং ইংল্যান্ড। দুই দলই চেয়েছিল শিরোপার মঞ্চে খেলতে, কিন্তু এখন তাদের সামনে বিশ্বকাপ শেষ করার সম্মানজনক সুযোগ। একই সাথে এই ম্যাচে নির্ধারিত হতে পারে গোল্ডেন বুটের ভাগ্য। আজকে ডি বক্সে শুরুতেই আমরা দেখব ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের বিশেষ প্রিভিউ প্রতিবেদন। এরপর আলোচনা করব দুই দলের কৌশল, খেলোয়াড়দের মানসিকতা, গোল্ডেন বুটের হিসেব নিকেশ, এবারের বিশ্বকাপে পৃথিবীকে চমকে দেয়া নতুন মুখ এবং আর্জেন্টিনা স্পেন ফাইনাল নিয়ে সর্বশেষ খবরাখবর। আজকে আমার সাথে রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক নাসিমুল হাসান দোদুল এবং সাবেক ফুটবলার মাহবুব হোসেন রক্সি। দুজনকে ওয়েলকাম করছি। ভাইয়ের সাথে আগেও আলাপ হয়েছে। দোদুল ভাই, আপনাকে আজকে প্রথম পেলাম আমি, ভীষণ ভালো লাগছে। দুজনের সাথে সবকিছু নিয়ে দারুণ আলোচনা হবে, বাট তার আগে দর্শক আমরা এবারে প্রথমেই দেখে নেব ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড ম্যাচের বিশেষ প্রিভিউ প্রতিবেদন। বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় 98 ও 2018 বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শিরোপার আশা চূর্ণ হলেও টিকে আছে ফরাসিদের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা। আর্জেন্টিনা লিওনেল মেসির সমান 8 গোল এমবাপ্পের, তবে অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পে গোল পেলে গোল্ডেন বুটের সম্ভাবনা উজ্জ্বল হবে তার। এবার না হলেও পরের বিশ্ব আসরের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন ফরাসি তারকা। তবে কোচ হিসাবে এটাই যে শেষ ম্যাচ হতে যাচ্ছে দিদিয়ে দেশমের। 2012 সালে জাতীয় দলে দায়িত্ব নেওয়া দেশমের অধীনে 184 ম্যাচে 120টি জয় পেয়েছে ফ্রান্স। তার নেতৃত্বে 2018 বিশ্বকাপ ও উয়েফা নেশনস লিগ জিতেছে দলটি। এছাড়া 2016 ইউরো এবং 2025 নেশনস লিগে রানার্স আপ হয় ফরাসিরা। দেশমে বিদায় ম্যাচকে তাই রাঙাতে চায় ডেম্বেলেরা। ম্যাচে কয়েকজন রিজার্ভ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলেও ব্যক্তিগত মাইল ফলকের কথা বিবেচনায় শুরুর একাদশে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। জিততে পারলে 1966 সালের পর বিশ্বকাপে এটি হবে থ্রি লায়ন্সদের সর্বোচ্চ সাফল্য। যদিও ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল জানান, আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে হ্যারি কেনরা। তাই নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ। সমান 6 গোল নিয়ে পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহাম। তাদেরও সুযোগ আছে এই ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুটে দাবিদার হওয়ার। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসও বেশ পুরনো। 1930 সালে প্রথম বিশ্বকাপে এটি ছিল না। 1934 সালে প্রথমবার চালু হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফিফা তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি 6 বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে জার্মানি। এর মধ্যে 4 বার জয় পেয়েছে তারা। ফ্রান্স এই নিয়ে খেলবে 5 বার। এছাড়া উরুগুয়ে, পোল্যান্ড আর সুইডেন প্রত্যেক দলই খেলেছে 3 বার করে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আমরা দেখে নিলাম দারুণ এক প্রিভিউ। দর্শক, পরবর্তী ম্যাচ নিয়ে আসলে যদি আমরা বলতে চাই, আসলে এক্সপেকটেশন সেই জায়গা থেকে অনেকেই হয়তো ভেবেছিলেন যে এই দুই দল হয়তো ফাইনাল খেলবে, বাট সেটা হলো না। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আমরা দেখতে পাবো আসলে কে এগিয়ে থাকে, কারণ সেমিফাইনালে দুই দলেরই আমরা দেখেছি হতাশাজনক বিদায়। খেলোয়াড়দের মানসিক এবং শারীরিক ক্লান্তি ছিল। ফ্রান্সের আক্রমণ ভাগ বনাম ইংল্যান্ডের রক্ষণ। এদিকে টুখেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে কিন্তু হচ্ছে বিশ্বব্যাপী সমালোচনা। দেশমের শেষ বিশ্বকাপ ম্যাচ আর সম্ভাব্য একাদশে পরিবর্তন, গোল্ডেন বুটের লড়াই নিয়েও আমরা ঘুরে ফিরে একটু আলাপ করছি। দোদুল ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। দুই দলই আসলে যখন ফাইনালে উঠতে না পারার হতাশায় রয়েছে, তখন খেলোয়াড়দের মেন্টালি এই ম্যাচের জন্য প্রস্তুত করা কতটা টাফ হয়ে দাঁড়ায়? 82-তে ফ্রান্স যখন জার্মানির কাছে হারলো, তারপরের দিন প্লাটিনি বলেছিল যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা দেওয়া উচিত না, কারণ কোনো প্লেয়ার খেলতে চায় না। এত বছর পর দেখলাম ইংল্যান্ড আর ফ্রান্সের প্লেয়াররা একই কথা বলছে, তৃতীয় স্থানীয় ম্যাচটা আসলে ওই ম্যাচের পর আর তো কিছু ছাড়ে না, বডিটা ছেড়ে দেয়। ইটস ভেরি টাফ। তবে আমার কাছে জানি কেন মনে হচ্ছে টমাস টুখেল পরপর 2টা ম্যাচ নিশ্চয়ই হারতে চাইবেন না। আমি ফ্রান্সের থেকে ইংল্যান্ডকে এগিয়ে রাখছি। অবশ্যই। আর ইংল্যান্ড হচ্ছে ফুটবলের জনক এবং তারা যেই
ফুটবলটা খেলবে আমার মনে হচ্ছে কেন জানি ফ্রান্সকে তারা হারিয়ে দিতে পারবে। এবং প্রত্যেকবারই তারা বলেন অ্যাজ ইউজুয়াল, রক্সি ভাই আগেও বলেছেন যে আসলে ইটস কামিং হোম স্টিল। এটা তো সারা জীবনই শুনি আমি প্রত্যেক ওয়ার্ল্ড কাপ শুরু হলে কোচ তারা এটা এরিকসন শুরু যখন করছে। ওদের কোচ ছিল, জি আমি তো 5টা বিশ্বকাপ কভার করেছি, প্রত্যেকবারই ওদের সাংবাদিকদের জিজ্ঞেস করতাম কি অবস্থা, তোমরা বলে যে কিভাবে আমরা যাও? কালো ঘোড়ায় করে বিশ্বকাপ নিয়ে যাব। ওদের কালো ঘোড়ার দিন শেষ হয় না, আর ব্রাজিলের হেক্সা শেষ হয় না। শেষ হয় না, এই মানে আনফরচুনেটলি একটা জায়গায় এরা আটকে যখন গেছে। হেক্সা করতে থাকবে, মেসি তখন 7টাতে চলে যাবে। ওকে, আমরা রক্সি ভাই আপনার কাছে একটু আসবো। এই যে টুর্নামেন্টের এই পর্যায়ে আসলে কোচরা কি আলটিমেটলি সেরা একাদশ নামাতে চাইবেন, নাকি চাইবেন যে দীর্ঘ এই ক্লান্তিকর একটা জার্নির পরে একটু রেস্ট পাক, যে ডাগ আউটের যে প্লেয়াররা আসলে খেলার সুযোগ পাননি তাদেরকে নামাবেন কিনা? আমি দুই তরফেই জানতে চাইছি, ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। অবভিয়াসলি আসলে এটা ডিফিকাল্ট ফর কোচের থেকে যদি আমরা চিন্তা করি, এবং এতগুলি ম্যাচ হয়ে যাওয়ার পরে কিছু প্লেয়ার কিন্তু একদম নামতেই পারে নাই বা তাদের প্রয়োজন হয়নি, কিন্তু এই ম্যাচের গুরুত্ব কমে যাওয়াতে এবং মানসিকতা এমন থাকে ফাইনালের পরে এই খেলার আসলে তারা দুদুলো বললো যে এরকম ডিক্লিয়ারেশন থাকে, এবং আমরাও যখন খেলেছি যেসব টুর্নামেন্ট বা খেলতে যাই এই ফ্যাটিকটা মাথার মধ্যে চলে আসে, ফাইনালে নেই এই থার্ড ম্যাচ খেললেই কি না খেললে কি। এটা আসছে মানে সম্ভবত অলিম্পিক থেকে। অলিম্পিক থেকে, অলিম্পিকে হ্যাঁ। থার্ড মানে ব্রোঞ্জের পদকের জন্য একটা লড়াই হয়, সেখানে একটা পজিশনের জন্য এখন যেটা বেড়েছে সেটা আবার এখানে কমার্শিয়াল এখানে একটা আবার ব্যাপার টাকা আছে। পয়সার হিসাব এখানে আছে। থার্ড হলে আপনি অনেক টাকা পাবেন, ফোর্থ হলে একটু কমে যাবে, এই যে প্রাইজ মানির একটা বড় ব্যাপার আছে, এটা তো বিজনেসের একটা বড় ব্যাপার। স্পন্সর যেহেতু জার্সিতে থাকে তাদের একটা চান্স থাকে যে এখানে কোথায় যাচ্ছে আমার টিমের অবস্থা। এবার কিন্তু একটা ডিফিকাল্ট পজিশনে গেছে, দুইটা টিমই উঠেছে ফাইনালে, আর্জেন্টিনা ভার্সেস স্পেন, দুজনেরই অ্যাডিডাস, এবার কিন্তু নাইকি নেই, তো সেই জায়গায় কিন্তু আমরা অনেক বড় একটা ধাক্কা, এবং বিজনেস মার্কেট যেটা বলে, তো আমরা যেখানে যাই হ্যাঁ সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি টিমের যে বেসিক্যালি একটু চেঞ্জ না, মোটামুটি যারা একটু ফ্রেশ আছে খেলেনি তাদেরকে সুযোগ দেওয়া হয়, এবং ম্যাচের যদি কমপ্লিটলি যেটা চিন্তা করা হয় একটা জায়গায় এটা গুরুত্ব বেড়ে গেছে, সেটা হলো গোল্ডেন বুট। এখন এখানে যদি এমবাপ্পে এখনো 8 আছে, আজকে যদি একটা গোল করে তাহলে মেসির জন্য আবার ওটা ডিফিকাল্ট হবে, কারণ ফাইনাল ম্যাচে মেসিকেও গোল করতে হবে, তাহলে অ্যাসিস্টের জায়গায় এগিয়ে থাকবে। এখন এই ম্যাচটা কোথায় যাবে, কতটুকু কি হবে, সাথে কিন্তু ইংল্যান্ডও আছে, ইংল্যান্ডে হ্যারি কেন আছে, এবং আবার আমরা জুড বেলিংহামকেও দেখেছি, তো ওরাও 6 আছে। যদি এই ম্যাচ যদি 2-2 3-3 হয় তাহলে দেখা যাবে ওখানে গোল এভারেজ বেড়ে গেছে। এই প্রসঙ্গে দর্শকদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, গোল্ডেন বুটের চূড়ান্ত লড়াই কিন্তু এখনো জারি রয়েছে। বর্তমান অবস্থান যদি আপনারা দেখেন, লায়নেল মেসি 8 গোল 4 অ্যাসিস্ট, কিলিয়ান এমবাপ্পে 8 গোল 3 অ্যাসিস্ট, আর্লিং হল্যান্ড 7 গোল, হ্যারি কেইন 6 গোল, জুড বেলিংহাম 6 গোল, ওসমান দেমবেলে 5 গোল, মিকেল ওয়াইয়ারসাবাল 5 গোল। নিয়ম যেটা রয়েছে আসলে সমান গোল হলে বিবেচনা করা হবে, বেশি গোলের সহায়তা, কম মিনিট খেলা, প্রয়োজন হলে পরবর্তী নির্ধারিত সুযোগ। আবারও ফিরবো আমাদের আলোচনায়। স্পেনের বিপক্ষে আসলে ফ্রান্সের মাঝমাঠ এবং আক্রমণের যে সংযোগ আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে দেখেছি, ইংল্যান্ডের বিপক্ষে কি করে ঘুরে দাঁড়াতে পারে? আসলে একটা ম্যাচ থেকে কিন্তু তারা ইমপ্রুভমেন্ট আসে, একটা কোচ কিন্তু তাদের প্ল্যান তৈরি করে, আমরা কোথায় ফল্ট করেছি, আমাদের কি ভুল ছিল, সেই জায়গা থেকে যেটা আমরা বেশি চিন্তা করছি আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের তুখেলের আসলে ডিফেন্ড নিয়ে বেশি কথা হচ্ছে, সে বেশি লো ব্লক ডিফেন্ডিং এ চলে গেছে, এবং ডিফেন্স করে কিন্তু আমাদের ইতিহাসে বলে যে কেউ কোনোদিন জিততে পারেনি। ডিফেন্ডার এত বেশি কাজ করার সময় কোনো না কোনো জায়গায় ভুল হয়, এবং বক্সের মধ্যে ডিফেন্ড হলে পেনাল্টি হওয়ার চান্স থাকে, এবং অ্যাটাকাররা মোর কমফোর্টেবল মনে করে ভিতরে যাওয়া, বল মারা, রিটার্ন বল, কাট ব্যাক, সেট ব্যাক, সব কিছুতেই সিচুয়েশনে চান্স বেশি থাকে। ডিফেন্স বারবার ক্লিয়ার করছে, আবার আমার প্লেয়ার বল পাচ্ছে, আমি অ্যাটাকে যাচ্ছি, আমার অ্যাটাক করা খুব বেশি দরকার, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই পলিসির ফুটবল হয়। তো সেই জায়গা থেকে ইংল্যান্ড থেকে আবার স্পেন, যদি আমরা ফ্রান্সকে নেব, আজকে ফ্রান্স যে খেলছে, ফ্রান্সের যে মিস্টেকটা ছিল যে তারা যে বক্স অ্যাটাকে যে ভিতরে যেটা আমরা সেন্ট্রালি যে অ্যাটাকটা দেখেছি, সেখান থেকে তারা বেরিয়ে এসে আসলে উইং খেলতে হবে, উইং ক্রসগুলি যদি হয় সেখান থেকে আমরা আজকে ফ্রান্সকে দেখবো যে আমাদের অনেক বেশি ডেমবেলে এবং অলিসি এবং ওখান থেকে ডুয়ের তার পাসিং কোয়ালিটি অনেক বাড়াতে হবে, এবং ক্রসে যে চান্সগুলি ছিল, মিডফিল্ডে আমাদের চুয়ামেনি এবং কোনে খেলেছে, তার আগে রেবিও খেলেছে, তো এই হোল্ডিং মিডফিল্ডের একটা বড় ক্রাইসিস ছিল, যেটা মিডফিল্ডে ওরা লস করেছে স্পেনের সাথে। স্পেনের ওখানে ছিল 4-3-3 যেখানে খেলছে, এখন আমরা যদি ওখানে চিন্তা করি, ওখানে ছিল প্যাড্রি, রড্রি এবং হলো ওলেমে, এই যে কম্বিনেশন, এবং রড্রিকেও প্যাড্রি খেলেছে ক্যাপ্টেন, রড্রিকেও পরে নামানো হয়েছিল, রড্রি খেলেছে, প্যাড্রিকে চেঞ্জ করা হয়েছে, রড্রি হলো ক্যাপ্টেন, এবং রড্রির কম্বিনেশন এবং অ্যাটাকিং এবং ডিফেন্ডিং এত বেটার ছিল, যেটা ফ্রান্সের এগেনস্টে মনে হচ্ছিল যে ও একাই খেলছে, এবং তাদের ডিফেন্ডিং লাইনের যাওয়ার মতো তার সুযোগই দেয়নি, এত স্ন্যাচার, এত বেশি ট্যাকেল, তারপরে সে উঠে আবার সে সাপ্লাই করছে। তো সেই জায়গা থেকে আমি দুদুলের পক্ষে না, আমি ইংল্যান্ডের বিপক্ষে যাচ্ছি, আমি আজকে
ফ্রান্সকে এগিয়ে এগিয়ে রাখছি। রাখছেন। আমি দোদুল ভাইয়ের কাছে ডিফারেন্ট একটা কোয়েশ্চেন নিয়ে আসতে চাই। ভাইয়া, আপনি তো 5টা ওয়ার্ল্ড কাপ কভার করেছেন এবং এই বছর আমরা দেখেছি, মানে আমি জানি না এতটা সরাসরি ভাবে একটা দেশের রাষ্ট্রপ্রধান খেলাতে আদৌ হস্তক্ষেপ করেন না, যেটা আমরা এবার করতে দেখেছি। সেই ডোনাল্ড ট্রাম্প, উনিও কিন্তু হ্যারি কেইনকে নিচে নামিয়ে খেলানোর সমালোচনা করেছেন। একজন স্ট্রাইকারকে এই যে রক্ষণে এত বেশি দায়িত্ব দিলে দলের আক্রমণ কতটা ক্ষতিগ্রস্ত হয় বলে আপনি মনে করেন? না, এখনকার ফুটবলে তো পজিশনাল কোনো নাই, মানে আপনার ব্যাকআপ যে আগে আমাদের দেশে যেটা হতো যে স্ট্রাইকার কখনো নিচে আসতে পারতো না, বলতো এই তুমি উপরে যাও, তোমার উপরে জায়গা। এখন তো আর সেটা নেই, আপনাকে ব্যাকআপে চলে আসতে হয়, টিমের প্রয়োজনে আসতে হয়। আমরা মেসিকেও আসতে দেখি frequent। এটা মডার্ন ফুটবলে ব্যাকআপ আপনাকে দিতেই হবে। এখন আজকে যে আর্জেন্টিনা আর স্পেনের ফাইনাল, স্পেন যখন অ্যাটাকে যাবে, ট্রানজ্যাকশনে যখন আর্জেন্টিনা অ্যাটাকটা করবে, তখন তো তাদের প্লেয়ার আর বসে থাকবে না, নিচে আসবেই। Obviously। ওই জায়গাটাই আর্জেন্টিনার একটা আমি ফায়দা নেওয়ার দোদুলের এটা ব্যাখ্যা করে দিই। এখন ফুটবলে যে ট্রানজিশন পিরিয়ড, ট্রানজিশন অফ দ্য বল অন দ্য বল, অন দ্য বলে যে আপনি পাবেন 2.5 থেকে 3 মিনিট, অফ দ্য বলে খেলতে হয়। আর অফ দ্য বলই হলো আপনি বলের পিছনে আসতে হবে। এখন যে আপনি যদি একজনকে রাখেন এবং প্রথম অ্যাটাকের ডিফেন্ডারটাই শুরু হয় স্ট্রাইকার দিয়ে, আমরা যারা অফেন্স বলি বা নাম্বার 9, সে যদি একটা ব্লক দেয় তাহলে সেই জায়গায় ডিফেন্ডাররা ভালো সেট তৈরি করতে পারে না, যেটা বিল্ড আপ খেলে এবং অপোনেন্ট টিমের 2টা সেন্টার ব্যাক গোলকিপার থেকে বিল্ড আপ করে। আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকি এবং টিমের যে আমরা ফরমেশন বলি 4-5 যেটাই বলি, তারা একটা ব্লক লাইন তৈরি করে 2টা লাইন এইভাবে এসে দাঁড়ায়। তো ওই জায়গাটা এখন যদি আমি হ্যারি কেন আগে দাঁড়িয়ে থাকে, তো আমি ইজি একটা 2টো লাইনকে বিট করে আমি একটা বল দিয়ে ফেললাম, তো অ্যাটাকে যাওয়ার বেশি সুবিধা হলো। এই জন্যই এই পজিশন এবং ডিফেন্ডগুলো অফ দ্য বলে বেশিরভাগ ব্লকে আপনাকে আসতে হবে। এটা ফরমেশনে, সে তো আর ওই ফুটবল বোঝে না বা ওর মাথায় নাই, বলার দরকার বলে ফেলছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। দর্শক, দিদিয়ে দেশাম, আমরা তার কথা যতবার বলি দুটো জিনিস কিন্তু মাথায় আসে। উনি কিন্তু ক্যাপ্টেন হিসেবে দেশকে যেমন জিতিয়েছেন, একইভাবে উনি কোচ হিসাবেও জয় এনে দিয়েছেন। এবং দিদিয়ে দেশামের এটা তো আগে থেকে ডিক্লেয়ার্ড, এটা তার শেষ বিশ্বকাপ। কি মনে হয় দোদুল ভাই, আসলে এই যে একটি জয় তার দীর্ঘ 14 বছরের দায়িত্বকে কতটা সুন্দর একটা সমাপ্তি এখানে করে কিন্তু দেবে? এই ফ্রান্স টিমের সাকসেসের পিছনে কিন্তু কোচের যে খুব একটা কন্ট্রিবিউশন আমি সেটা বলবো না, কারণ তিনি যে টিমটা পেয়েছেন এই টিমটাই সেরা। সেরা একটা টিম পেলে আপনি যে কেউ ভালো করতে পারে। এই প্লেয়ারদেরকে আপনি কিন্তু কিছু বলতে হবে না যে তোমার ডিউটিটা কি। এরপরে ধরেন ওই উইংয়ে বল পেলো, এই উইং অটোমেটিক উঠে ওভারল্যাপ করে যায়। কুকুরাকে দেখেন না আপনি উপরে উঠে যায়, ওকে তো বলতে হয় না, ও জানে যে ওর কাজটা কি। সুতরাং এরকম শিক্ষিত টিম পেলে যে কোনো কোচই ভালো করতে পারে। এবং সেই জায়গা থেকে বোধহয় খানিকটা চ্যালেঞ্জে একেবারেই ফেস করেনি তা না, তবে আমাদের প্রাপ্তি বোধহয় যে যেমনটা অনেকে আর্জেন্টিনার দলের সমালোচনা করে, অনেকে গত বছর 22 বিশ্বকাপ তো সে জিততে পারলো না। ভালো কোচ হলে তো ওই ম্যাচ জিতেই আনতে পারত। সেটা তো অবশ্যই। এই দিক থেকে আমার কাছে মনে হয় যে জিনেদিন জিদান বেটার কোচ হবে, কারণ সে রিয়াল মাদ্রিদের কোচ ছিল, কোচ হিসাবে সে বেটার হবে। অবভিয়াসলি আমরা এটাও শুনছি যে হ্যাঁ, উনি তো কোচ হিসেবে জয়েন করছেন। নিজের দেশের আসলে কোচিং করা এটা একটা বড় একটা বিষয়। এই বিশ্বকাপে উঠলো যে নিজের দেশের প্লেয়ার থাকলে তার দল ফাইনালে ওঠে। একটা জিনিস কি সবচেয়ে বড় ন্যাশনাল ফিলিংসটা, হ্যাঁ, এই যে জাতীয়তা বোধ। আমি নিজের এইখানে খেলেছি, আমার ঘাম রক্ত মাঠে দিয়েছি, আবার আমি এই নেশনকে রিপ্রেজেন্ট করছি এবং আমার যে অভিজ্ঞতা, আমি ন্যাশনাল টিমে থাকা অবস্থায় যে পারফর্ম করেছি, কোথায় কি ছিল, কি ফ্যাসিলিটি পেয়েছি কি না, সেটা আমি অ্যাজ এ কোচ হিসেবে লিডার হওয়ার পরে এইটাকে অনেক বেশি অর্গানাইজ করতে পারে। এবং ভালো কোয়ালিটির কোচরা আসলে ক্লাব লেভেলে থেকে আসে, ন্যাশনাল টিমের কাজ খুব কিন্তু কম, অল্প সময় তাদেরকে গোছাতে হয়। সারা বছরই প্লেয়ার কিন্তু 10 মাস ধরে ইউরোপের সবাই টপ লেভেলে খেলে, তো ওই জায়গায় অনেক বেশি টায়ার্ড, অনেক বেশি ফেস থাকে। ন্যাশনাল টিমের হলো সব ম্যাচ দেখে তার কোথায় ভালো প্লেয়ার আছে সেটাকে গুছিয়ে এনে একটা সেট ব্যাক করা। দুদুল যেমন বললো, এখন ফ্রান্স স্পেনের এখন মডার্ন যুগে ইউরোপের সবচেয়ে বেশি উঠতি প্লেয়ার হলো এইখানের। আপনি কাকে রেখে কাকে বাদ দেবেন সেটা নিয়ে অবস্থা। যেমন তুখেলের কথা যায়, উনি জার্মানি কোচ, জার্মানি লোক, জার্মানি অনেক ভালো ফুটবলে এসে ইংল্যান্ডে ক্লাব লেভেলে কাজ করেছে, সেখান থেকে দুটো টিমের চেলসি টটেনহাম অনেক অভিজ্ঞতা, তারপরে ন্যাশনাল টিমে আসছে। তা ইংল্যান্ডের অনেক ভালো প্লেয়ার আমাদের চোখে বা তা সে 4টা টপ প্লেয়ারকে আনে নাই, সে মনেই করছে না তার জন্য দরকার নেই। চেলসির মধ্যে পালমারে আনে নাই, তারপরে ফ্রোডেনকে আনে নাই ম্যান সিটির, ম্যানিউর হলো মিগেলকে আনে নাই, ক্যাপ্টেন ম্যাগুয়ের, এবং রাইট ব্যাক এখন রিয়াল মাদ্রিদে চলে গেছে
এটা অনেকটা তো সাফার এই করেছে জিনিসগুলো আসলে এখন মনে হচ্ছে তার ওই ডিফেন্স কেন আসে না হয় না, এবং পরে সবাই বুঝতে পারে তখন এই জন্য কাজ করে। তো সেই থেকে দেশামের আসলে সিস্টেমেটিক, তারপরে যে একটা ক্যাপ্টেন এতগুলো টপ প্লেয়ারকে এক জায়গায় বেঁধে রাখা, তার লিডারশিপ মানা এবং কথা Difficult, বলা, very difficult. এইটাও কিন্তু অনেক বড় ব্যাপার থাকে। তাহলে তখনই একটা কোচ রেজাল্ট পায় যদি সবাইকে তার এক সুতায় বাঁধতে পারে। ফুটবল ইজ এ টোটাল। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, মানে খেলার আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা শেষে মেসি মাঠে বসা, Yep. রোমেরো এসে তাকে বলল যে আমরা যদি তোমাকে বিশ্বকাপটা পাইয়ে দিই, তুমি কি আমাদের সাথে আরো কিছুদিন থাকবে? এবং মানে কোপা কাপ পর্যন্ত হ্যাঁ, মানে 2028 এই যে টিমের বন্ডিংটা, Bonding-টা, feel-টা। এইটার সামনে আমরা যে ইয়ালি বলি, এই যে স্পিডের সামনে আপনার কোনো ফরমেশন টনমেশন কিছু কিছু টিকবে না। দাঁড়ায় না। এটা হলো বড়। এটা অনেক বড় জিনিস, মানে একটা ভিতর 10টা থেকে তো। প্লেয়ার একটা প্লেয়ারের জন্য খেলে, মানে এইটার স্পিডটা অন্যরকম। অফকোর্স ছোট্ট করে একটু বলতে চাই, দর্শক নিশ্চয়ই অনেকেই এটা ফলো করছেন যে বারবার বলছে ইংল্যান্ড যে ইটস কামিং হোম, বাট এই বছরও হলো না। তবে তারা যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা যদি তারা যেতে বিগত ওই যে 1966 থেকে এই 2026 দীর্ঘ 60 বছরের মধ্যে তাদের এইটাই হবে সর্বোচ্চ ফলাফল। তবে আশা করা যায় তৃতীয় স্থান যদি তারা অধিকার করতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব ইন্সপায়ারিং হবে। আমরা একটু চলে যেতে চাই গোল্ডেন বুটের লড়াইতে। তৃতীয় স্থানই নির্ধারণী ম্যাচে এই যে গোল্ডেন বুটের হিসাবটাতে যোগ হয়, এটা ম্যাচটার গুরুত্ব অনেকটা বাড়িয়ে দেয় কিনা, আমি দোদুল ভাই আপনার কাছে জানতে চাই। মেসি এমন একটা প্লেয়ার, সে কখনো গোল্ডেন বুটের জন্য খেলে না, তার কোনো গোল করার ইচ্ছা নয়, সে চায় যে তার সতীর্থরা match-এ খেলুক। দেখলাম। বাট যদি সেটা আসলো আর না, আজকে যদি এই স্পেন ধরেন কালকে যদি আর্জেন্টিনার মিডফিল্ডকে ব্লক করে দেয়, সেক্ষেত্রে গোল করতে হবে মেসিকেই, এছাড়া তো আপনার কোনো গতি নাই। মানে আপনার টিম যদি ব্লক হয়ে যায় তাহলে বের হবে, এটা আমি রক্সির কাছে একটু জানতে চাই, এখান থেকে বের হবে কিভাবে তাহলে? এখন যদি আমরা এটা সেকেন্ড পার্টে আছে, তারপরে আমি বলি বন্ধু, এই জিনিসটা হলো তোকে যখনই টিম ফরমেশনে সেন্ট্রালি ব্লক হয় তখন আমরা কিন্তু ওয়াইড স্পেস বেশি খেলি। এখন মেসি তো এমনি ডান দিকে wide space নিয়ে ওই খেলে। জায়গা থেকে মেসি কমফোর্টেবল, এবং তার ক্যারিয়ার কিন্তু শুরু করেছিল উইঙ্গার হিসাবে। তখন ওই স্পেসগুলোকে ক্রিয়েট করার জন্য অনেক বেশি, যেটা ক্রস থেকে ডিফিকাল্ট, এবং সবচেয়ে বেশি পার্সেন্টেজ গোল হয় 86% গোলই হয় ক্রস থেকে। প্রাইম টার্গেট এরিয়া ক্রসের আবার 3টা পরিধি আছে, একটা হলো কাটব্যাক, একটা হলো সেটব্যাক, একটা হলো স্পেন যদি কোনো স্পেসও না দেয়, এটাই এখন আজকে ফুটবল দেখতে হবে। এখানে স্পেস না দিলে আরেকটা জিনিস আছে, সেইটা যদি ওভারকাম করতে হয় সেটাকে হলো ইন্ডিভিজুয়াল স্কিল পারফরম্যান্স। বা আর্জেন্টিনা যেটা নিচের থেকে বিল্ড আপ করে স্পেসটা তৈরি করে, এটাও তো তাদের একটা ক্রেডিট। না, স্পেস তৈরি করলে একটা জিনিস হবে যে বিল্ড আপটা তৈরি হবে, তোকে আলটিমেটলি তোকে গোল করতে হলে তোর এই প্রাইম টার্গেট এরিয়ায়, এই বক্সের কাছাকাছি, তো সেন্টার থেকে তো আর গোল হবে না এইসব না, জায়গায়, না। এই সব জায়গা থেকে হয়। Half space 18, থেকে- 20, 22 গজ থেকে তৈরি করতে হয়। তাহলে এই সেন্টারাইজ গুলোকে আমাকে ওপেন করতে হবে, যার জন্য হলো বেশি খেলে। স্পেন যেটা খেলে সেটাই অনেক টিকি টাকা স্পেস তৈরি ডিফারেন্স করে। অনলি লিওন। তবে ওনারা কিন্তু একটা, টিকি টাকাটা অফ individual করেছেন, skill ইফ আই এম perform নট করতে রং। হবে। ওনারা কিন্তু অন্তত প্রথম ম্যাচ থেকে এই ছোট পাসের খেলা থেকে একটুখানি হলেও না, তারা বোধহয়- আর্জেন্টিনাও টিকি-টাকা সেম খেলে, ফুটবল খেলে। আর্জেন্টিনার স্টাইলেও একই, কিন্তু তার মধ্যে আর্জেন্টিনা যদি একই জায়গায় 4টা পাস খেলে, স্পেন ওখানে 6টা খেলে ফেলবে। এটা হলো ওদের বেশি, কেন ওরা একদম তৈরি করেছে ওদের এই ফুটবল। এখান থেকে যেহেতু আমি এখানে একটু কথা বলতে চাই, এই স্পেন যে টিকি টাকা ফুটবলটা খেলে, কিন্তু ফরমেশনটা নিলে তো হোসে মরিনোরই 4-2-3-1, এখানে টিকি টাকার ফরমেশন তো না। কারণ হোসে মরিনো তার প্লেইং ক্যারিয়ারে, মানে কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ। 15 বছর শুধু মেসিকে আটকানোর ফরমেশন রিয়াল মাদ্রিদ থেকে এটাই করেছে। কিছুই করতে পারে না। that's সে true, বললো that's যে মেসি মোর ফোকাস ম্যাচে। হ্যাঁ, সেটাই। আমরা এই প্রসঙ্গে আসবো বিরতি থেকে ফিরে, বাট তার আগে একটা জিনিস আমি জানতে চাই যে অবশ্যই একজন খেলোয়াড় যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে গোল্ডেন বুট জেতেন, সেই অর্জনের মর্যাদা তো কোনো অংশে কমে যায় না। সেক্ষেত্রে যদি এমবাপ্পে, ভাইয়ের সাথে আমি এগ্রি করি যে মেসি কখনোই এই যে পুরস্কার, ব্যক্তিগত পুরস্কার জয়ের জন্য খেলেন না, তিনি দলের জন্যই খেলেন। আমরা লাস্ট ম্যাচে দুর্দান্ত 2টা অ্যাসিস্ট দেখেছি। তবে একটা জিনিস, যে যদি এমবাপ্পে সেখানে গোল করে এগিয়ে যান, সামহাও এটা কোনো একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট করবে কিনা? না, এটা আসলে ওই যে মেসির জন্য করবে না। মেসি ওই যে বারবারই বলছি, মেসি যা করছে সবই তো রেকর্ড। এখন 39 বছরে একদিন বেশি একদিন বেঁচে আছে, ফুটবলের জন্য যোগ করছে, সবই রেকর্ডই হচ্ছে। এবং যেই ধরনের রেকর্ড সব করা যায়, সেটা আমরা এবার দেখেছি যে গ্রুপ পর্যায় থেকে গোলের ব্যাপার, তো গোলের ব্যাপার যেই ট্রফিটা তার কাছে নেই সেটা হলো গোল্ডেন বুট হলো গোল যা করে তার জন্য। কিন্তু এখানে এমবাপ্পে অনেক কম বয়সে ওর পিছন থেকে এসে এবং প্রথম থেকে ওর সাথে প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবং লাস্ট 2টো ম্যাচেই তারা দুজনে কেউ গোল করেনি, খালি অ্যাসিস্টই করেছে। তো সেখানে একজনের 1 অ্যাসিস্ট আর 2 অ্যাসিস্ট, সেখানে 4 আর 3 হয়ে গেছে, গোল কিন্তু 8। এখন এই ম্যাচের গুরুত্ব কম দেখে এমবাপ্পেকে রাখা হচ্ছে। এমবাপ্পে যে আজকে ও গোল করে ফেলবে এটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, কিন্তু ফুটবল ইজ এ ডিফিকাল্ট সফট ফিল্ড, এখন যে কোনো পরিস্থিতিতে যে কোনো হতে পারে। কিন্তু গোল্ডেন বুটের জন্য আবার উনি খানিক
খানিকটা স্বার্থপর হয়ে খেলবেন। হ্যাঁ, এটা হবে। ও তো এবং ডেম্বেলেও তো তার এমবাপ্পে কিন্তু সেইভাবে একটু নিজস্ব ক্রিয়েটিভিটি এবং ইন্ডিভিজুয়ালি করবে, যেহেতু ট্রফির কোনো সুযোগ নাই, তাহলে থার্ড হলো আর ফোর্থ হলো কি আমি আমারটা করি। এবং এমবাপ্পে ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেক একক যায় এবং পজিশনালি সে অনেক বেশি করে, যেটা মেসি করে না। মেসি সবার জন্য খেলে আর সবাই মেসির জন্য খেলে, এটা হলো ওদের টিম বন্ডিং। এবং ফ্রান্সে সেটা ছিল না, যার জন্য একটা ম্যাচে হয়নি, তখন ও বলছে যে নিজেই আবার এমবাপ্পে সাক্ষাৎকারে বলছে যে আমরা আসলে আজকে টিম হিসেবে খেলতে পারিনি। তখনই এটা বলেছে ফুটবল এমন একটা জায়গা, ভিতরে যে 11 জন খেলে তার বাইরে যে 13 জন এবং কোচ, পুরোটাই একটা ইউনিট হতে হবে, তারপরে যে এই সাকসেস পাওয়া যায়। একটু ভুলের জন্য এত বড় ম্যাচ, যে কোনো জায়গায় ফল তার বিপরীতে চলে যাবে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। বিশ্বকাপে পৃথিবী চিনল যাদের, তাদের কথা একটাবার করে বলতেই চাই দর্শক। বোজিনিয়া ফ্রম কেপ ভার্দে, 40 বছর বয়সেও অসাধারণ পারফরমেন্স স্পেন এবং উরুগুয়েকে আজকে দেওয়ার পাশাপাশি আর্জেন্টিনার বিপক্ষেও তিনি ছিলেন দুর্দান্ত। আর অভিষেক বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক, যদিও এটাই তার হয়তো শেষ বিশ্বকাপ। হুলিয়ান কিনোনিয়াসিস ফ্রম মেক্সিকো, 4 গোল করে এক বিশ্বকাপে মেক্সিকোর হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। উদ্বোধনী ম্যাচ থেকে নকআউট পর্যন্ত ছিলেন স্বাগতিকদের আক্রমণের প্রধান ভরসা। মরক্কো থেকে রয়েছেন ইসমাইল সাইবারি, গ্রুপ পর্বে 3 ম্যাচেই গোল। নেদারল্যান্ডসের বিপক্ষে টাই ব্রেকারে জয়সূচক গোল। চোট না পেলে মরক্কোর যাত্রা হয়তো দীর্ঘ হতে পারত আরো। ইয়োহান মানজাম্বি ফ্রম সুইজারল্যান্ড, মাত্র 20 বছর বয়সে 2 গোল এবং গুরুত্বপূর্ণ পারফরমেন্স। চোটের আগে ছিলেন সুইজারল্যান্ডের সবচাইতে কার্যকর তরুণ খেলোয়াড়দের একজন। ফোলারিন বালোগান, ইউএস এর কথা আসলে যে প্লেয়ারের কথা না বললেই নয়। উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আসেন এবং পরবর্তীতে লাল কার্ড এবং নিষেধাজ্ঞা স্থগিতের বিতর্কে মাঠের পারফরমেন্সে কিছুটা আড়ালেই পড়ে যান তিনি। মরক্কো থেকে আরো একজন প্লেয়ার নজর কেড়েছেন, দুর্দান্ত একজন স্ট্রাইকার আইয়ুব বুয়াদ্দি। মাত্র 18 বছর বয়সে মাঝ মাঠে পরিণত পারফরমেন্স তার। ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই ফুটবল বিশ্বের নজর কেড়েছেন তিনি। মিশর থেকে ছিলেন মোস্তফা জিকো, বিশ্বকাপের ঠিক আগে জাতীয় দলের সুযোগ। তার মানে বুঝতেই পারছেন দর্শক, অতটা শিওর ছিলেন না উনি আসলে দেশের হয়ে ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করতে পারবেন কিনা নিজেকে এবং দেশকে। তবে এরপর তিনি চমকে দিয়েছেন 2 গোল এবং 1টি গোলের সহায়তায়। আর্জেন্টিনার বিপক্ষে তার পারফরমেন্স তাকে নতুন পরিচিতি দিয়েছে। এই যে লম্বা একটা তালিকা, আরো অনেকে রয়েছে, আমরা তুলে ধরার চেষ্টা করলাম আসলে বিশেষত কাদের দিকেই আলোটা ছিল। ভাইয়া রক্সি ভাই, আপনার কাছে আসবো। আমি যদি এতগুলি নামের মধ্যে আমার কাছে বেশি দৃষ্টান্ত লেগেছে, সবগুলি আসলে ভালো। তার মধ্যে আমরা 40 বছরে আমরা যদি বোজিনিয়াকে বলি, এবং একদম আসলে আনকরা নতুন একটা দেশ, আফ্রিকা থেকে আসছে, সে নিজেও কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলবে জানতো না, রিটায়ারমেন্টে চলে গেছিল। কোচ তাকে নিয়ে এসেছে, কোচই তার খুব একটা বয়সের বড়ও না, তো তাকে এই আস্থার কনফিডেন্স দেখায়, তারপরে সে ট্রেনিং করে। এখন সে দেখা গেল যে আমরা যদি দুটো টিম বলি যে ফাইনালে আজকে যারা এসেছে স্পেন এবং আর্জেন্টিনা, স্পেনকে 0-0 গোলে রুখে দিয়েছে, আর্জেন্টিনার সাথে তারা 3-2-তে হেরেছে। তো কতটা কনফিডেন্ট এবং কতটা ভালো খেলেছে। এবং সেকেন্ড যদি যায় তাহলে আমার মরক্কোর মিডফিল্ডার 18 বছর বয়সে, সেও নিজে এই বছরই তার মানে এটাকে বলে আমরা ডেবিউ হয়, এবং এই ম্যাচে সে প্রথম ম্যাচ যে ব্রাজিলের এগেনস্টে গ্রুপ পর্বে খেলে, সেখান থেকে দৃষ্টিনন্দন। এবং সারা জায়গায় যে প্লেয়ারদের মার্কেট ভ্যালু, এবং ইউরোপের সব টমগুলি 10 গুণ বেটিংয়ে তাকে নিতে চেয়েছে। এখন এই প্লেয়ার কোথায় যাবে, তার মাথা নষ্ট। কিন্তু সেই জায়গায় আমি দেখিনি যে তার মাথায় ওই রকম কাজ করেছে। তো ডে বাই ডে প্রত্যেকটা ম্যাচই সে একটা প্লেয়ারকে, যদি আপনি 1 লাখ টাকার প্লেয়ারকে 1 কোটি টাকা বলেন, আসলে ঘুম হওয়ার কথা না, পরের দিন কি খেলবে। কিন্তু সে 10টা টিমের এই অফারের পরও তার স্বাভাবিক খেলা খেলেছে, এবং তার পারফরমেন্স ভবিষ্যতে আমরা বেস্ট মিডফিল্ড হিসেবে তাকে দেখবো। কেন, তারপরে আমরা 2030-এর ওয়ার্ল্ড কাপ কিন্তু মরক্কো স্বাগতিক আছে, তো সেখানে সে অন্যভাবে খেলবে। দোদুল ভাই কিছু যোগ করতে এই যে আমার বন্ধু বললো যে তাকে বেস্ট মিডফিল্ডার হিসেবে দেখব, 2014 সালে এই ব্রাজিল বিশ্বকাপে হামেস রদ্রিগেজ কলম্বিয়া দুর্দান্ত নাম করেছিল। এরপরে সে রিয়াল মাদ্রিদে গেল, কোথায় গেল হামেস রদ্রিগেজ? সেইভাবে কিন্তু আমরা তাকে পাইনি। সুতরাং এই বছর যারা ভালো খেললো, এর ভিতরে কেপ ভার্দের গোলরক্ষক যারা পুরো ওয়ার্ল্ড কাপটাকে ব্র্যান্ডিং করেছে, মানে এই বিশ্বকাপের ব্র্যান্ডিং কিন্তু কেপ ভার্দেকে দিতে হবে আপনাকে, এছাড়া কিছু সেটাই ফিফার বড় একটা অর্জন। অবভিয়াসলি আমরা এবার চলে যেতে চাই আর্জেন্টিনা বনাম স্পেনের ম্যাচে। 19 জুলাই 2026 রবিবার দিবাগত রাত 1টায় 2 দলই খেলবে নিজেদের মূল জার্সিতে। আর্জেন্টিনা আকাশি সাদা, স্পেন লাল জার্সিতে। ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ।
স্পেনের কোচের রেফারিকে সতর্কবার্তা। আর্জেন্টিনা আবার ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে। বিশ্বকাপ জয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং এবং দুই দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় উপস্থিতি কিন্তু সেটার গ্ল্যামার অনেকটাই বাড়িয়ে দেবে। এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টের লাকি টোটকা, আমরা সবকিছু মিলিয়ে একটু শুনতে চাই। সমাপনী অনুষ্ঠান নিয়েও বিশাল প্ল্যান রয়েছে আসলে ফিফার। ওভারঅল দুই দলই তো আসলে মূল জার্সিতে খেলবে। মাঠের রঙের এই যে বৈপরীত্য এবং ফাইনালের চিত্রকে কতটা আকর্ষণীয় করে তুলবে দদুল ভাই? শুনেন, 2018 সালে রাশিয়া বিশ্বকাপে যখন আর্জেন্টিনা ফেল করলো, তখন ডিয়েগো মারাদোনা বলেছিল 2026-এর বিশ্বকাপটা পাবে আর্জেন্টিনা। 18 সালে বলেছিল মারাদোনা জীবিত অবস্থায়। সুতরাং এত বড় একটা গ্রেড যখন বলে যায়, যে সুতরাং তার থেকে একটা স্পিড তো আর্জেন্টিনা পাবেই নিশ্চয়ই। এবং মেসির এটা শেষ বিশ্বকাপ। আমরা খুব সৌভাগ্যবান যে এই শতাব্দীতে যারা বসবাস করি, জীবিত অবস্থায় মেসির খেলাটা দেখে গেলাম। আমরা পেলেকে দেখি নাই, ম্যারাডোনাকে হয়তো দেখেছি, কিন্তু এরকম একটা লিজেন্ড পৃথিবীতে তার জন্মাবে না। মেসি তো আরেকটা আবার আসবে না। লামিন ইয়ামাল ভালো প্লেয়ার, কিন্তু মেসি হতে পারবে না। মেসি একটাই পৃথিবীতে আসবে। অবশ্যই। আমি এবার একটু রেফারি নিয়ে আলোচনায় আসতে চাই। স্লাভকো ভিনচিচ বড় ম্যাচ পরিচালনায় বরাবরই খুবই অভিজ্ঞ একজন মানুষ, এবং তার সবচেয়ে বড় দায়িত্বটা কোন জায়গায়? মানে শারীরিক লড়াই নিয়ন্ত্রণ, যেটা আমরা দেখেছি ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচে, নাকি প্রতিবাদ সামলানো, নাকি ধারাবাহিক সিদ্ধান্ত দেওয়ার ঠান্ডা মাথায়? না, আসলে অ্যাজ এ রেফারি সবকিছু কিন্তু মাথায় রাখতে হয়। অ্যাজ এ রেফারি মানে আমরা যে এই যে মাঠের মাপ 120 আর 80 গজের যে পরিধি, এর ভিতরে সুপার অথরিটি এবং পাওয়ারফুল লোক, যাকে তাকে বস বলা হয়। ওই দেশের প্রেসিডেন্টও কোনো ডিসিশন দিলে ওইটা কাজ করবে না, রেফারির হুইসেল দিয়ে যেই ডিসিশনটা দিয়ে ফেলে। এবং ফিজিক্যালি যখন এই ম্যাচগুলি যায়, যেটা আমরা আগের ম্যাচ থেকে অনেক হাইপ ছিল, ইংল্যান্ড একটু ফিজিক্যাল খেলে, অনেক কিছু তাদের আমরা ইতিহাস বলি, অনেক যুদ্ধ অনেক কিছু হয়েছে, সে তার প্রতিবাদী হিসাবে এটা খেলবে। আমরা যেটা দেখেছি সেই জায়গায় আসলে ফিজিক্যালি মোটামুটি হয়েছে, কিন্তু ফাউলের যে স্টার্ট যদি আমরা চিন্তা করি, সেখানে আর্জেন্টিনায় 17টা করেছে আর ইংল্যান্ড করেছিল 11টা। তো সেই জায়গা থেকে ফিজিক্যালি আর্জেন্টিনা খেলছে, এইটা একটা ভালো পলিসি আছে। আমরা যদি দেখি যে আমাকে প্রতিবাদ করবে, তার আগে আমি তাকে প্রতিঘাত করব, আমরাও যেটা চালাকি করি যে ওই টিম মেরে খেলে, হ্যাঁ আমরা কিন্তু বন্ধু আগে ওকে মেরে দিব, তাহলে ও ভয় থাকবে। তো এটা একটা পলিসি আমাদের কোচের আছে। আমি ছোট করে যদি প্রেডিকশন ভাইয়া জানতে চাই, আমরা মোটামুটি শেষের দিকেই চলে এসেছি। আমি এখন পর্যন্ত যদি প্রেডিকশনে যাই, এই ম্যাচটা নিয়ে খুব অরিট এবং ডেঞ্জারাস দুইটা মিডফিল্ডে অনেক বেশি ফাইট হবে। এই জায়গা থেকে আমি যদি ম্যাচ 90 মিনিটের পর্যন্ত না রেজাল্ট হয়, এক্সট্রা টাইমে হবে, কিন্তু ট্রাই ব্রেকারে যাবে না। এবং সেখানে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছি শুধুমাত্র অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স। এখানে মেসি আছে, আমি আবার চাই মেসি জাদু দেখাক। আমি মেসির ফ্যান, কিন্তু আমি আর্জেন্টিনার ফ্যান না। কিন্তু মেসির জাদুতে মেসির একটা কাপ আবার শেষ এর বরেণ্য প্লেয়ারের জন্য যায়, শেষ যেন ভালো হয়। চলে আমি 2-1 আর্জেন্টিনাকে দেখতে চাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আজকের ম্যাচের যেই ইন্টেন্সিটি দুই দলের প্লেয়ারদের ভিতরে, এখানে যে মোমেন্টামটাকে কাজে লাগাতে পারবে, মানে আপনার কাছে সুযোগ আসবে, যদি আপনি ওইটাকে ধরতে পারেন, সেই দলে জিতবে। রেজাল্ট হতে পারে 1-0 গোল, যেই দলে জিতুক। ওকে, ডিফারেন্স 1 গোলের, মানে এই সব ডিফারেন্সটা 1 গোলের। হ্যাঁ, এবং ইটস গোনা বি রিয়েলি টাফ সুযোগ খুব কম হয় এবং প্ল্যান ওইভাবে সাকসেস হয় না, যে আনসার্টেনলি। এবং এটা হলো অনেকটা ব্যাপার যে ম্যাচ গোল না হয়ে সেট পিসে গোলগুলো হবে, যে আমরা কর্নার থেকে হলো, পেনাল্টি পেলো, ফ্রি কিক হলো। স্পেনের ডি বক্সের আগে যদি মেসি কোনো পেনাল্টি পায়, মানে ফ্রি কিক, ইনডাইরেক্ট ফ্রি ডিরেক্ট, তাহলে স্পেনের গোলকিপারের জন্য প্রবলেম। ইট উইল বি চ্যালেঞ্জ। এবং ছোট করে বলতে চাই, আমরা কিন্তু দেখেছি ইংল্যান্ডের যিনি গোলরক্ষক ছিলেন, উনি কিন্তু একটা লিস্ট করে এনেছিলেন যে কে কোন পাশ থেকে পেনাল্টি করেন। যদিও সেই অবধি ম্যাচটা যায়নি, বাট এটা আসলে খেলার একটা সৌন্দর্য, যে নতুন নতুন জিনিসগুলো আমরা যে দেখতে পাই, যে তাদের প্রিপারেশন, তারা কতটা সিরিয়াস থাকে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ রক্সি ভাই, দদুল ভাই। দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, বিশ্বকাপের শেষ প্রান্তে এসে এখন শুধুমাত্র শিরোপার অপেক্ষা। আজ রাতে ফ্রান্স এবং ইংল্যান্ড নামবে হতাশা ফেলে সম্মানের সাথে বিশ্বকাপ শেষ করার লড়াইয়ে। সেই ম্যাচেই বদলে যেতে পারে গোল্ডেন বুটের হিসাব নিকাশ। আর আগামীকাল অপেক্ষা করছে সবচাইতে বড় মঞ্চ, আর্জেন্টিনা বনাম স্পেন। একদিকে শিরোপা ধরে রাখার স্বপ্ন, অন্যদিকে 2010 সালের পর আবারও বিশ্বসেরা হওয়ার হাতছানি। আজকের মতন বিদায় নিচ্ছি। আমি ইন্দ্রাণী নিশি, সাথে ছিলেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক নাসিমুল হাসান দদুল এবং সাবেক ফুটবলার মাহবুব হোসেন রক্সি। দেখছিলেন অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার তিনি। এবং দর্শক, আপনারা দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। সবাই ভালো থাকবেন। গুড ইভিনিং।